তো আমার কথা হচ্ছে শেষ অবধি কিন্তু তারা 18 সালে এসে বলল না যৌথ প্রযোজনায় লাগবে। আজকে আমি মনে করি এই যে যৌথ প্রযোজনার ছবিগুলো যখন শুরু হয়েছিল নবাব, শিকারি, বাদশা, এটা তো আমি শুধু চেয়েছি তোমার কারণে। এবং স্টেট অশোক ধানুকাকে বলে দিল যে আপনি বানাইলে বানান, আমি নাই, আমি সাকিব টাকিব কারোর কাছে যাইতে পারবো না। আমাকে অশোক ধানুকার সাথে কিন্তু আমার সম্পর্ক বাপ ছেলের, ব্যবসায়িক কোনো সম্পর্ক না। আমাকে বললো মামুন কী হবে, আমি বললাম ভাইয়া কোনো পাপা কোনো প্রবলেম না, আমি ম্যানেজ করে দিচ্ছি, চলেন। নিয়ে এফডিসির মেকআপ রুমে 3-4 মেকআপ রুমে গেলাম। সাকিব ভাই বলে এই মামুন কেমন আছে, বললাম ভাই ছবিটা করতে হবে। বলে আঙ্কেল আসছে, আমি কেন করবো না। এবং আমার এখনও মনে আছে ওই ছবিটা 15 লাখ টাকায় আমরা সাইন করেছি। এখন মুক্তবাজার অর্থনীতিতে আপনি কখনো কোনো অডিয়েন্সকে বলতে পারেন না তুমি এটা দেখবা, তুমি এটা দেখবা, তুমি এটা না, সেটা আমার টাকা, আমি যেটা ইচ্ছে সেটাই দেখব। ভাই ওই যে আমি আপনাকে আগেই বলছি, আপনি এলাকায় একটা মসজিদ বানাইতে যান, বাংলাদেশে একটা ইসলামিক কান্ট্রি, এই দেশে মসজিদ বানাইতে গেলেও 2 গ্রুপ হয়ে যায়। আপনি দেখবেন মসজিদ বানানো নিয়ে খুনাখুনি পর্যন্ত আছে। এটা তো দাঁড়ানোটা খুব স্বাভাবিক, কারণ জেলাস না, অবশ্যই জেলাস না। সত্যি কথা বলতে আপনি যখন নতুন কিছুই করতে যাবেন, যা কিছু করতে যাবেন, সেটার পক্ষে বিপক্ষে একটা গ্রুপ দাঁড়ায় যাবে, খুব ভেরি সিম্পল। তো আমার কথা হচ্ছে শেষ অবধি কিন্তু তারা 18 সালে এসে বলল না যৌথ প্রযোজনায় লাগবে। আজকে আমি মনে করি এই যে যৌথ প্রযোজনার ছবিগুলো যখন শুরু হয়েছিল নবাব, শিকারি, বাদশা, এটা তো আমি শুধু চেয়েছি তোমার কারণেই। এবং আমার মনে আছে যখন আমরা আপনার এই নবাব আগে তো বানালাম আমরা, হ্যাঁ নবাব বানাতে যাই, নবাব না শিকারি আগে বানাইছি আমরা, শিকারি বানাইতে চাই। জাজ মাল্টিমিডিয়া আব্দুল আজিজ ভাই তো ইয়েকে নিবেই না, সাকিব ভাইকে নিবেই না, নিবে না। এবং স্টেট অশোক ধানুকাকে বলে দিল যে আপনি বানাইলে বানান, আমি নাই, আমি সাকিব টাকিব কারোর কাছে যাইতে পারবো না। আমাকে অশোক ধানুকার সাথে কিন্তু আমার সম্পর্ক বাপ ছেলের, ব্যবসায়িক কোনো সম্পর্ক না। আমাকে বললো মামুন কী হবে, আমি বললাম ভাইয়া কোনো পাপা কোনো প্রবলেম না, আমি ম্যানেজ করে দিচ্ছি, চলেন। নিয়ে এফডিসির মেকআপ রুমে 3-4 মেকআপ রুমে গেলাম। সাকিব ভাই বলে এই মামুন কেমন আছে, বললাম ভাই ছবিটা করতে হবে। বলে আঙ্কেল আসছে, আমি কেন করবো না। এবং আমার এখনও মনে আছে ওই ছবিটা 15 লাখ টাকায় আমরা সাইন করাইছিলাম। আচ্ছা ঠিক আছে, সাইন করে আসছি। তো ওখানেও তো অনন্য মামুনি ঢুকছে, অনন্য মামুনি করছে, এটা 100% এটা স্বীকার করতে হবে। তারপরে আমি ওখান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে এই তো ছবি শুরু হলো। আমার সাথে পাপার সম্পর্ক আগের মতোই আছে। তারপরে যাদের সাথে যখন সম্পর্ক আবার নষ্ট হলো, তখন ভাইজান, চালবাজ আমি রিলিজ করলাম, আমার ওখান থেকে আসলো। কারণ অ্যাকচুয়ালি অশোক ধানুকা বা এসকে মুভিজের সাথে তো আমার বিজনেস কোনো রিলেশন না, ফ্যামিলি রিলেশন। এখন মুক্তবাজার অর্থনীতিতে আপনি কখনো কোনো অডিয়েন্সকে বলতে পারেন না তুমি এটা দেখবা, তুমি এটা দেখবা, তুমি এটা না, সেটা আমার টাকা, আমি যেটা ইচ্ছে সেটাই দেখব। ভাই ওই যে আমি আপনাকে আগেই বলছি, আপনি এলাকায় একটা মসজিদ বানাইতে যান, বাংলাদেশে একটা ইসলামিক কান্ট্রি, এই দেশে মসজিদ বানাইতে গেলেও 2 গ্রুপ হয়ে যায়। আপনি দেখবেন মসজিদ বানানো নিয়ে খুনাখুনি পর্যন্ত আছে। পরিচালক সমিতি আজীবনের জন্য, পরিচালক সমিতি আজীবনের জন্য বহিষ্কার। তো আসলে আমি কি বলবো আর কি, মানে মাঝে মধ্যে আমার হাসি লাগে, মানে হাসি লাগে এই জন্য যে আসলে মানে কেন আমার সাথেই বারবার এরকম অনেকবার হয়েছে। আমাদের অনেক সিনিয়র পরিচালকরা হয়েছে। কারণ আমার ওই যে নবাব এলএলবি নিয়ে যেটা হলো যে হ্যাঁ নবাব এলএলবির মাধ্যমে, তো আমার কথা নবাব এলএলবি নিয়ে আমি যদি কিছু করে থাকি, এটা তো সংগঠনের উল্টা করা উচিত ছিল। সংগঠন আগে প্রথমে সাপোর্ট দিবে। আজকে নাটক মিডিয়ায় আশফাক নিপুণের মহানগর নিয়ে ইন্টারনালি কি হয়েছে এটা আমি জানি, অনেকেই জানে এটা। তো আজকে তাকে নিয়ে কিন্তু কোনো আলোচনাই নেই, অনন্য মামুনকে নিয়েই আলোচনা আছে। অনন্য মামুনের সংগঠন উল্টা অনন্য মামুনকে দোষারোপ করছে, যেখানে ধরেন আইন দোষারোপই করেনি এখনো। শত্রু অনেক বেশি না। আমাকে একটা জিনিস বলেন যে আপনি কি করবেন, আপনার বাড়ির একটা ছেলে একটা অন্যায় করছে, পুলিশ ধরে নিয়ে গিয়ে তার এখনো অন্যায় প্রমাণই হয় নাই, আর আপনি তাকে ত্যায্য করে দিলেন, যা তোকে ত্যায্য করে দিলাম। তো কি বলবো এখন, আমি এগুলো মেনে নিতে সাথে এই ধরনের আচরণ বারবার কেন করা হয়? আমি ওই যে বললাম দোষটা হয়তো বা আমার, আমি একটু এগ্রেসিভ, বেশি কথা বলছি। সমিতি হচ্ছে আপনার সুযোগ সুবিধা দেখবে। আপনি পরিচালক, রাইটার, সিঙ্গার, শিল্পী, স্বাধীন পেশা, স্বাধীন পেশার মানুষকে আপনি আটকায় রাখতে পারবেন আইন দিয়ে? পৃথিবীর কোথাও আটকায় রাখতে কেউ পারছে? আমি সমিতির সদস্য না, আমি সমিতির সুযোগ সুবিধা পাবো না, আমি সিনেমা বানাইতে পারবো না, এটা তো কোথাও নাই। বাংলাদেশের সেন্সর বোর্ডে স্পষ্টভাবে লেখা আছে যে বাংলাদেশের যে কোনো সুস্থ নাগরিক, আপনিও সুস্থ নাগরিক, একটি সিনেমা বানিয়ে সেটা প্রদর্শনের জন্য জমা দিবে। ওখানকার যে মেম্বারগণ তারা এটা থেকে ডিসিশন নেবে এটা প্রদর্শনের যোগ্য নাকি। মানে পরিচালনায় অনন্য মামুন, এই তো এই যে ক্যালকাটা উৎসবেও আমার ছবি দেখালো, একদম রেডিও, অনেক মানুষের ভিড়। অনন্য গভর্নমেন্ট থেকে চিঠি দিয়েছে, গভর্নমেন্ট আজীবন নিষিদ্ধর আসলে ক্রাইটেরিয়াগুলো শুনতে চাচ্ছি। তার মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আপনার নাম কখনো যাবে না? কেন যাবে না? আচ্ছা, এবার তো আমার এবার যে চলচ্চিত্র উৎসবে আমার ছবিটা গেল, সেটা তো গভর্নমেন্টই পাঠাইছে, আমি তো আর নিয়ে যাই নাই।
রেডিও পরিচালক অনন্য মামুন। জি, বারবার ভিলেন হিসাবে অনন্য মামুনের নামটা আসে। না না, প্রকাশিত খবর কে বলছে? দুইজনকে জিজ্ঞেস করেন। এটা এমন কোনো মানুষের সম্ভব আছে শাকিব খানের মতো, মাহির মতো আর্টিস্ট 1 টাকা বাকি রেখে ছবি শেষ করতে পারবে? কেউ আসে নাই, মানে এই পুরো ইন্ডাস্ট্রি আসছে। ওই অনুষ্ঠানে 3 জন মানুষ আসেন নাই, সাকিব খান, স্পর্শিয়া অ্যান্ড মাহিয়া মাহি। এছাড়া কি আসেনি? কেন মেইন কাস্ট আসেনি? তাদের প্রবলেম ছিল যে ওখানে আই থিয়েটারে লঞ্চিং হচ্ছে, 3টা ছবির, ওই আই থিয়েটার থেকে 3টা ছবির প্রমোশন হচ্ছে, তো আমরা অন্য ছবির প্রমোশনে কেন যাবো? বলি যে আমি একটু চুপচাপ থাকতে পছন্দ করি, কারণ দিন শেষে আমি তো জানি তার সাথে তো প্রত্যেকটা স্পোর্টসের সাথে তারপরে কাজ হচ্ছে, সাকিব ভাইয়ের সাথে আমার কাজ হচ্ছে, সবার সাথে কাজ হচ্ছে, তা আমি এগুলো নিয়ে কেন তর্কের মধ্যে যাবো? আমি যাই না, যে যা বলতেছে বলুক, সমস্যা কি? এটাও ভুল। আমি এই আপনার এটা কি আই থিয়েটার থেকে টানা 4টা ছবি বানাইছি, একটানা বানাইছি। এটাও ভুল, এটাও মানুষের মানে কমিউনিকেশন মানে মিথ্যা একটা ব্যাপার। এটা আমি 4টা ছবি বানাইছি। আমি লাইভ টেকনোলজির সাথে 5 বছর কাজ করছি, 8টার উপরে ওয়েব সিরিজ বানাই দিয়েছি। কোনো পুরনো প্রযোজকের সাথে আপনার মানে পুরনো দ্বন্দ্বের না, কোনো দ্বন্দ্ব নাই। যে ছবি বানাই নাই তারা হয়তো বা নেক্সট টাইম, আপনি 2 জনের নাম বলতে পারবেন না যারা নেক্সট টাইম ছবি বানাইছে। না, আমি জানি না ভাই। আমার কথা হচ্ছে যে আমার শত্রু আছে না বন্ধু আছে আমি জানি না। আজকে আমি ডিরেক্টর হইছি, প্রতি বছর ছবি বানায় যাচ্ছি, প্রতি বছর নতুন কিছু করতেছি। এই যে ধরেন এবার আলোচনা, এই বুদ্ধিটা তো আমি বের করলাম না যে বাংলাদেশের ছবি কেন প্যান ইন্ডিয়া রিলিজ হবে না, সো বুদ্ধিটা আমি বের করছি। এখন দেখবেন এটা নিয়ে অনেকে অনেক রকম পণ্ডিতি করবে। আসলে পাঠানের ভাবনাটার আগে প্রদর্শক সমিতির 2 জনের সাথে আমার অনেক আগে কথা হয়েছিল, যেহেতু আমার বম্বে ইন্ডাস্ট্রিতে একটা যাতায়াত আছে আর কি। তারা বলেছিল মামুন আমাদেরকে 1-2 ছবি এনে দাও, আমরা যে কোনোভাবেই একটা কেস কামারি করে এটার পারমিশনটা বের করে ফেলি। তো আমি বললাম যে না ভাই, মালিকরা, হ্যাঁ, তো আমি বললাম না, আমি যদি এই ব্যাপারটা ইনভলভ কোনো দিন হই তাহলে আমি বড় ছবি দিয়ে করবো, এবং বড় স্টারের ছবি, নতুন ছবি, পুরনো ছবি দিয়ে না। কারণ আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে হলগুলো যেন বেঁচে থাকে। ওকে, তো অ্যাক্সিডেন্টলি আমার একটা টিভিসির কাজ করতেছিলাম আমি মুম্বাইয়ে, তো নিচে নামতেছি, ওখানে নিচেই একজন এডিটরের সাথে তাকে, উনি বললো যে আজকে পাঠানটা দেখলাম, এত ভালো লাগতেছে, কাজ চলতেছে, তোর ফাইনাল টাস্ক আছে। তো আমি বললাম আমি বাংলাদেশের ডিরেক্টর, এই ঘটনা আমি একটু যাই আপনার সাথে। বলে না, এখানে তো এডিটিংয়ে ঢোকানো দাও। তো আবার খুব ক্যাজুয়ালি আমাকে নিয়ে দেখো। তো আমি 2-3টা ফ্রেম দেখলাম জাস্ট, ওদের তো এক জায়গায় এডিটিং, মানে ইয়াশরাফ ফিল্মসের, আচ্ছা 2-3টা ফ্রেম আমি দেখে, তো এমনিতে শাহরুখ খানের একটা হ্যাট প্যান্ট, আমি বললাম ঠিক আছে এই ছবি আমি নিব। তো আমি কাজ করতে গেছি বাংলাদেশ থেকে, আমার কাছে $7,000 মতো ছিল সামথিং। তা আমি বললাম যে এটা অ্যাডভান্স মানি। তো আমার দিকে তাকায় আছে, তুমি কি পাগল? তোমার দেশে এর আগে ছবি নিতে আসছে, কেউ চালাইতে পারে নাই, এই করতে পারে নাই, এই হয়েছে, টাকা রিটার্ন দিছি, তোমাদের দেশে আইন নেই। আমি চিন্তা করলাম যে ভাই আমি ধরে নিলাম $7,000 লাইফ থেকে চলে গেছে, বাট আমি এই ছবি আমার নামে দিয়ে দেন, আমার নামে দিয়ে দেন, আপনি নেন। আমিও তখনও জানি না এটা বাংলাদেশে পারমিশন হবে কি না, কিছু না। জাস্ট আমার একটা জিনিস আছে, আমি তাহাজ্জুদের নামাজটা পড়ে কোনো কিছু নিয়ে ভাবলে আমার একটা পজিটিভ ভাইবস পাই। আমি ভাবলাম, আমার কাছে মনে হলো না আমি এটা রিলিজ করতে পারবো। সো আমি নেক্সট ডে গেলাম, ওকে টাকাটা দিছি, পুরো টাকাটা দিয়ে একদম $7,000 ওকে দিয়ে দিছি, দিয়ে বললাম আমি এটা বুক করলাম। তখন বাংলাদেশে কোনো কিছুই হয়, কেউ জানেই না, কিছু কেউ জানেই না। আমি জাস্ট একটা এগ্রিমেন্ট কপি নিলাম, নিয়ে আমি ঢাকায় চলে আসছি। ঢাকায় চলে এসে যারা যারা আমাকে বলছিল, আমাদের যারা লোকজন, আমি তাদেরকে বললাম আমি এই ছবি আনছি, এটা কিনে ফেলছি। তুমি শাহরুখ খান তো আমাকে ছবি দেবে? আমি বলছি দেখেন এই যে এগ্রিমেন্ট। তো সবাই প্রথমে একটু বিলিভ করতে হবে, মনে করছে আমি কাগজ একটা বানায় নিয়ে আসছি। তো এখান থেকে ফোন চালাচালি, ইমেল টিপে, তোরা বলছে না ও তো নিয়ে গেছে। তো আমার বলছে তুমি পাগল, কোনো পারমিশন নাই, দিবে নাই। না, বললাম ভাই আমি এরকমই আছি, চলেন। এরপরে আস্তে আস্তে সবার সাথে কমিউনিকেশন শুরু করলাম, ভাই ছবিটা আনি, আপনারাও আনতে চাচ্ছেন, হলগুলো বন্ধ হয়ে যাবে। এ ব্যাপারে সবগুলো সমিতি হেল্প করছে। প্রদর্শক সমিতি সুদীপ্ত সাহা দাদা আছেন, উনি প্রচণ্ড দৌড়াইছেন, মানে কি পরিমাণ। তারপরে তো দৌড়াদৌড়ি